জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মির ব্যবহার। এইখানের মধ্যে তোমার এমসিকিউ তো আসবেই যে কোন রশ্মিটা কোথায় ব্যবহার করা হয় বলে দিয়েছিলাম। আর 5 নম্বরের জন্য এগুলো আসছে যে জাল টাকা শনাক্তকরণ করা হয় কিভাবে যাচ্ছে, তার আগে এদিকে যেগুলো তোমার দাগানো আছে না সেগুলো পড়বে এমসিকিউ। কিভাবে কারেন্সি সিকিউরিটি ডিভাইস থাকে ওগুলো কিসের নামক কি ফসফোর, এই কারণে এগুলো শনাক্ত করা যায়, এগুলো পড়বা। ফসফরের তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখার দরকার নাই, এগুলো মনে রাখতে হবে। অনেক তো পারো, বলা যায় না, চলে আসে। অতিপ্রবাহ, অনুপ্রবাহ, ট্রিপলেট, চিকিৎসা ক্ষেত্রে আয়ের ব্যবহার, ঠিক আছে, বা ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি। তো আয়ের মধ্যে আমরা দেখছিলাম আয়ের 3টা ধাপ আছে, তাই না? একটা হচ্ছে মিডল আয়ার, একটা হচ্ছে নেয়ার আয়ার, একটা হচ্ছে ফার আয়ার। মানে কি, মানে যেটা তরঙ্গ দৈর্ঘ্য কি খুব কম সেটাকে কি বললাম আমরা, নেয়ার আয়ার। যেটা কি মাঝামাঝি সেটাকে কি বললাম আমরা, মিডল আয়ার। আর যেটা তোমার কি খুব বেশি তরঙ্গ দৈর্ঘ্য সেটাকে আমরা কি বলি, ফার আয়ার বা কি দূরবর্তী ইনফ্রারেড। এখানে দেখা যাচ্ছে কোনটা তোমার কি চিকিৎসা ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়, তাপ শক্তি যোগায় কোনটা, এগুলা দেখবা এমসিকিউ। কার্যকরমূলক শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়, এগুলো আসে, যেগুলো দেখা যাচ্ছে এগুলো আসে এমসিকিউ তে, রিটেনে আসে না এমসিকিউ। তাপীয় অনুভূতি জাগাতে পারে কোনগুলা, যে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাপীয় অনুভূতি জায়গা, তাপীয় অনুভূতি জায়গা বলতে কি, যে তোমার আছে থেরাপি যেগুলাকে বলি, মানে মানুষ কি হয়, তোমার কিছু কিছু কোষ আছে এগুলা মারা যায়, ঠিক আছে, কোনো এক জিনিস অচল হয়ে গেলে সে জায়গায় কি হয় যে মারায়ার প্রয়োগ করে কোষগুলাকে জীবিত করা হয়। বুঝছি, মিডল এয়ার মধ্যস্থ থেকে এই যে এটা আসে মানব দেহ থেকে কোন এয়ার বের হয়, মিডল এয়ার খুব ইম্পর্টেন্ট। এগুলো আবার কি বডির এই নামে পরিচিত। মেডিকেলে আরেকটা আছে কি, আয়ার ইমাজিং, এটা কি কি থার্মাল আয়ার করবা জাস্ট, থার্মোগ্রাফি করছে। আর এই যে নেয়ার আয়ার, লো মিশন, লো মিশন একটা লেজার পদ্ধতি। লো মিশন বলতে কি, আমার দেখো এখানে আমার কি তরঙ্গ দৈর্ঘ্য আছে, মানে তোমার কি আলোক রশ্মি, তাই না? তার মধ্যে আমরা কি আলফা রে, বিটা রে, গামা রে এগুলা বের হয়, ঠিক আছে, এগুলো তোমার রেডিয়েশন, রেডিয়েটিভ বেশি। তো এগুলো যদি আমার কি করে, শরীরে যদি প্রবেশ করে আমার শরীরের জন্য ক্ষতিকর না। তো এটাকে এমন ভাবে এই লাইটটাকে ইউজ করা হয় যেটা আমার কি খুব কম, ঠিক আছে, লো ইমিশন বলছে আমার। আর এটার ফ্রিকোয়েন্সি অনেক কি কমানো হয়, ফ্রিকোয়েন্সি অনেক কম হয়, যেটা কি আমাদের কম ক্ষতি করতে পারে। যখন আমরা এক্স রে, যখন আমরা কি করবো ফিজিক্সে, এক্স রে আমরা ইয়ে করি না আমরা, এক্স রে করি না মানুষ বলি না। আর এক্স রে এটা তোমার কি রঞ্জন রশ্মি, ঠিক আছে, এটা কিন্তু কি ক্ষতিকর। তো দুই ধরনের থাকে, একটা হচ্ছে তোমার কি সফট রে, একটা হচ্ছে কি হার্ড। মানে এটা তোমার কি কোমল, মানে এটাতে কি থাকবে, তোমার তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকবে কিন্তু কম্পাঙ্কটা কম থাকবে। ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কম হলে তোমার শক্তিটা কম হবে না। যার শক্তি যত কম তার কি ভেদন যোগ্যতা তত কি কম হবে, মানে সে কম পরিমাণের জিনিস কি তোমার কি ভেদ করতে পারবে, অর্থাৎ আমার শরীরের জন্য ক্ষতিকর হবে না। আর যেটা তোমার হার্ড বা কঠিন এক্স রে, তোমার শরীরের জন্য ক্ষতিকর। লো ইমিশন বলছে সেটাই, লো ইমিশন বলতে আমরা কি করা হয়, জাস্ট কি আমার চিকিৎসা পদ্ধতি যতটুকু আমার কি শরীর সহ্য করতে পারে ততটুকুই দেওয়া হয়, মানে সেই পরিমাণ ফ্রিকোয়েন্সি এখানে আছে, বেশি কঠিন না আর কি। এই যে বলতে আমার থেরাপি টেরাপি দিতে এগুলো ব্যবহার করা হয়। আর লেজার, লেজারের পুনঃ মনে রাখবা, লাইট ইমিশন, সরি লাইট এমপ্লিফিকেশন বাই সিমুলেটেড ইমিশন অফ রেডিও বা রেডিয়েশন, আসে এমসিকিউতে আসতে পারে। রোগ নির্ণয় এমআরআই বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং পড়বে, এগুলো নামগুলো জাস্ট, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স বা এনএমআর পরমাণু। এখানে একটা জিনিস মনে রাখবো জাস্ট, যেমন এন এম আর পরমাণু কোনগুলা, এনএমআর পরমাণু। মনে রাখবা যে সকল পরমাণু কি প্রোটনের সংখ্যা একটা, মানে জাস্ট একটা মাত্র প্রোটন আছে, সেগুলো হচ্ছে আমার কি এন, সরি একটা মাত্র না, যেগুলো আমার কি বিজোড় সংখ্যক প্রোটন, ঠিক আছে, বিজোড় সংখ্যক প্রোটন যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার কি এনএমআর পরমাণু। আমি বলতে পারি হাইড্রোজেন, হাইড্রোজেন কি বিজোড় সংখ্যক একটা প্রোটন আছে না, হাইড্রোজেন ওয়ান, এই জন্য তার কি, সে হচ্ছে কি এনএমআর পরমাণু। আমি যদি বলি হিলিয়াম হবে, হিলিয়াম হবে না, হিলিয়ামের 2টা প্রোটন না, তো হিলিয়াম হবে না। লিথিয়াম হবে, বেরিলিয়াম হবে না, বোরন হবে, মানে যাদের কি বিজোড় সংখ্যক প্রোটন আছে সেগুলো কি বলা হবে, সেগুলো তোমার কি এনএমআর পরমাণু বলা হয়। যে টিউমার শনাক্তকরণে এমআরআই ব্যবহার করা হয়, এগুলো আসে টিউমার শনাক্তকরণে। মানব দেহতে কোনটা নিশ্চিত হয়, এই মিডল আয়ার নিশ্চিত হয় এমআরআই থেকে এনএমআর পরমাণু। এই যে এনএমআর কি বললাম, তুমি কি বিজোড় সংখ্যক পরমাণু এক কথায়, যাদের বিজোড় সংখ্যক প্রোটন থাকবে আর কি। এরপর 5 থেকে 3 টেসলা দরকার নেই এটা যদিও।
ওই যে মস্তিষ্ক সবসময় নিউক্লিয়াস থেকে এনএমআর সিগন্যাল পাওয়া যায়, যদি এগুলো দরকার নাই এত খোটা খোটা এমসিকিউ আসে না। মনে একটা বার সিটি স্ক্যান এর পুনরুক্তি, ঠিক আছে, কম্পিউটার টোমোগ্রাফি স্ক্যানিং, সিটি স্ক্যান, এমআরআই, ম্যাগনেট, ম্যাগনেট মানে কি? চৌম্বক, ঠিক আছে। এখানে তোমার কি চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে তোমার এগুলা কি কাজ করানো হয় সবগুলো। এনএমআর পরমাণু বৈশিষ্ট্য দিয়ে দিছে, বলছে বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন যুক্ত, ঠিক আছে, নিউক্লিয়াস, সেটা আমার কি এনএমআর পরমাণু। প্র্যাকটিক্যাল, শিক্ষা পরীক্ষাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন, এটা আসতে পারে। ক নাম্বার জন্য দেখে নিবে এটা। জাল টাকার শনাক্ত কোন রশ্মি ব্যবহার করা, ইউভি রশ্মি। ক্যালসিয়াম কার্বনেট, আমি তাক সলিড, সলিড থেকে আমার কি হইলো, ক্যালসিয়াম ক্লোরাইড বন্ধু, এই বিক্রিয়া গুলো দেখাই দিবা, হয়ে যাবে। এই যে সবচেয়ে পরে এটা তোমার আসবে, ঠিক আছে, একটা তো আসবে যে কোনো পরীক্ষা, যে কোনো পরীক্ষা হোক, এই চারটার মধ্যে একটা আসে। কিভাবে আসে, যে পটাশিয়াম আয়নকে তুমি কি কোন কালার, বা তুমি পটাশিয়াম আয়নকে খালি চোখে দেখলে কি কি হবে, কোন কালার দিবে, এটা কি বেগুনি শিখা, নীলাভ সবুজ কোনটা, কপার আয়ন, সোডিয়াম আয়নের কোনটা, সোনালী হলুদ, ক্যালসিয়াম টুকো কোনটা, ইটের মতো লাল, ঠিক আছে, শিখা পরীক্ষা এগুলা দিবে তোমার। আর কি কোবাল্ট ব্লু গ্লাসের ভিতর যদি তুমি দেখো, তা পটাশিয়ামের জন্য কি পাবা, গোলাপি লাল পাবা, কপারের কোনো বর্ণ নাই, ইটের কোনো বর্ণ নাই, আর কি হালকা সবুজ পাবা তুমি। তাহলে এই চারটায় মানে এইগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, কোনটা কালার জন্য কোনটা আয়নের জন্য কোন কালার পাচ্ছ। তা পটাশিয়ামের জন্য বেগুনি, কপারের জন্য নীলাভ সবুজ, সোডিয়ামের জন্য সোনালী হলুদ, ক্যালসিয়ামের জন্য ইটের মতো লাল। এটা তুমি যখন কি খালি চোখে দেখবা, আর যখন তুমি কি কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে দেখবা, তখন আবার অন্য কিছু দেখতে পাবা। এগুলাই রিডিং পড়া টাইপ। তোমার দুটো টপিক শেষ হলো, ঠিক আছে, এই চ্যাপ্টারকে তুমি যে ভাগ করো, এক হচ্ছে তোমার কি বর্ণালী, এক হচ্ছে তোমার কি বোর মডেল টোটাল, এইগুলা রিলেটেড প্রশ্ন, ঠিক আছে। তো তোমার দুইটা শেষ, এখন যেটা লাস্ট, তোমার কি দ্রাব্যতা, সলিউবিলিটি, ঠিক আছে। ম্যাথ আসবে, আগে যা ম্যাথ করলো তার থেকে কি এই দাব্যতার ম্যাথ হচ্ছে কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে, এখান থেকে ম্যাথ আসবে। আমরা দাব্যতা শুরু করবো। দাব্যতা করছো বলো তো, করছো কিনা। হম, করছো, ঠিক আছে, আমার জন্য সুবিধা হবে তাহলে। তো বলছে দাব্যতার আধুনিক কিছু সংজ্ঞা আছে, ঠিক আছে। দ্রাব্যতা বলতে কি বোঝায়, এক কথায় দ্রবণীয়তা। মনে করো তুমি আর কি করলা, শরবত বানাইতেছো, ঠিক আছে। তো তুমি শরবত বানাইতেছো কি কিভাবে, মনে করো যে পানিতে মিশাইলা, চিনি মিশাইলা, ঠিক আছে। এখন তুমি যদি চিনি বেশি দাও, না, আচ্ছা এত কিছু পরে জাস্ট বললাম, তাহলে আমার চিনি যদি মিশে যায়, তো মিশে গেল না, এটা হচ্ছে কি দ্রাব্যতা। দ্রাব্যতা মানে কি দ্রব প্লাস দ্রবণ, এটা আর কি। তো যোগের দ্রাব্যতা বলতে কি বলেছে, আমার কি গ্রাম এককে ভর, আমি কতটুকু চিনি দিলাম সেটা আমার ভর, তাই না। আর লিটারের সম্পৃক্ত আয়তন, তো কতটুকু পানির মধ্যে দিলাম সেটা হচ্ছে আমার লিটার একক আয়তন, সেটাই বলছে আমার কি সেই ভরটাকে, বা আমি যতটুকু চিনি নিছি সেটাকে যে আমি কি আমি কতটুকু তরলের মধ্যে ঢুকাইছি, বা তোমার কতটুকু পানির মধ্যে দিছি, সেটা যদি ভাগ করে আমি যেটা পাবো, সেটা হচ্ছে আমার কি দ্রাব্যতা, বা মোল পার লিটার বা গ্রাম পার লিটার যেটা বলো। আর মোল ভরে তুমি যদি ভরটা যদি মোল এককে নাও, তখন কি মোল পার লিটার, আর গ্রামে গণিত হবে কি গ্রাম পার লিটার, ঠিক আছে। তো নর্মালি সেসব পরে, তার আগে দেখো দাম্পত্য বলতে আমরা কি বুঝাইলাম, ঠিক আছে। তো দাম্পত্য কি কার কার জিনিসের উপর নির্ভর করে, এক বলছে কি তিনটা বিষয়ের উপর নির্ভর করতে, এক দ্রবের প্রকৃতি। দ্রবের প্রকৃতি বলতে তুমি কি তুমি কোন ধরনের দ্রব মেশাচ্ছ, কঠিন, তরল, কি ধরনের তরল দ্রব মেশাচ্ছ সেটার উপর। তা বলছে দ্রাবকের প্রকৃতি, এখন দ্রাবকটা কিরকম, দ্রাবকটা কি তরল নাকি, বা তোমার কি জৈব না অজৈব, সেটার উপর ডিপেন্ড করবে। আর তাপমাত্রার উপর ডিপেন্ড করবে, তাপমাত্রা বাড়াইলে দাব্যতা বাড়বে, বা খুব নর্মালি দাব্যতা বাড়বে। দাব্যতা বাড়বে মানে কি, তাপমাত্রা বাড়া মানে কি আমার বেশি পরিমাণ দ্রব দ্রবীভূত হবে। আমি 1 গ্লাস পানি নিচ্ছি, ঠিক আছে, 1 গ্লাস আমি এখানে কি মনে করো আমার 1 গ্লাসে 100 গ্রাম চিনি সুন্দরভাবে মিশ্রিত করতে পারবে। তুমি যদি 100 গ্রামের থেকে যদি কম দাও, তখন কি কম মিষ্টি হবে, মানে কি সেভাবে মনে করো হইলো না সর্বটা ভালো। আর যে 100 গ্রামের থেকে বেশি দিয়ে দাও,
তখন আমার কি বেশি মিষ্টি হয়ে যাবে, বা এটাকে আবার কি বলা হবে দেখবো। আমার যতটুকু দরকার 100 গ্রাম দরকার, আমি 100 গ্রামই দিছি, তখন সেটাকে বলা হবে কি সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, আমার 100 গ্রাম দরকার, আমি 90 গ্রাম দিছি, 95 গ্রাম দিছি, মানে এক যতটুকু দরকার তার থেকে কম দিছি, তখন সেটাকে কি বলবো আমরা, অসম্পৃক্ত দ্রবণ। আমার 100 গ্রাম দরকার, আমি এখন কি বেশি দিয়ে দিছি, 105, 2, ঠিক আছে, মানে 100 থেকে বেশি দিছি, মানে যতটুকু দরকার তার থেকে বেশি দিয়ে দিছি, সেই জিনিসটাকে আমরা কি বলবো, অতিপৃক্ত দ্রবণ। ঠিক আছে, এখন তুমি যদি তাপমাত্রা বাড়াও, ঠিক আছে, এখন তাপমাত্রা মনে করো যে তাপমাত্রা বাড়ানো, তুমি নর্মাল চিন্তা করো, তোমার কি গরম পানি আর ঠান্ডা পানি, ঠিক আছে, তুমি ঠান্ডা পানিতে তোমার যে 100 গ্রাম চিনি মিশাইতে পারে ঠিক মতো, তো গরম পানিতে সে কি সে বেশি পরিমাণে চিনি মিশাইতে পারবে। তাপমাত্রার উপর ফ্যাক্টর, তাপমাত্রা যতই বাড়বা তোমার কি বেশি পরিমাণ তোমার সে চিনি মনে করো, বা তোমার কি এই যে দ্রব বেশি সে মিশাইতে পারবে। বুঝা গেছে? তা তাপমাত্রা বাড়লে বাড়বে, তাপমাত্রা কমাইলে কমবে। দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, এগুলাই গ্লুকোজ, চিনি, এগুলা বলছে পোলার। এই যে বললাম দ্রাবক তোমার কি জৈব দ্রাবক হিসাব করবে, অজৈব দ্রাবক। তো জৈব দ্রাবক কোনগুলো, আমার এই যে অ্যালকোহল, চিনি, এগুলো কি জৈব দ্রাবক। আর অজৈব দ্রাবক হচ্ছে পানি। এই দ্রব প্লাস দ্রাবক মিলে তোমার কি দ্রবণ গঠিত হয়। এখন এই যে প্রথম প্রক্রিয়া ভাগে তাপ শোষী বিক্রিয়া বা তাপ হারি বিক্রিয়া আর তাপ উৎপাদী বিক্রিয়া। জানো তাপ উৎপাদী বিক্রিয়া তোমার কি ডেল্টা এস টা কি হয়, নেগেটিভ হয়, তাই না? এই যে তাপ উৎপাদী ডেল্টা নেগেটিভ, তাপ হারি বিক্রিয়া ডেল্টা এস টা পজিটিভ। এখন তোমাকে বলছে তুমি যে তাপ উৎপাদী বিক্রিয়া কি তাপমাত্রা বাড়াও, এটা আমরা লাস্ট অধ্যায়ের নীতি আমরা দেখবো চতুর্থ অধ্যায়ে গিয়ে, ঠিক আছে? এখানে জাস্ট মুখস্থ করে নাও। আমি যদি তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বাড়াই, তাহলে আমার কি তোমার দাব্যতাটা হ্রাস পাবে আর কি। তাহলে আমার তাপ উৎপাদী প্রক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে আয়নের যোগে দাব্যতা হ্রাস পাবে। এটা একবার মাথায় মুখস্থ করে নিবা না, ঢুকাই নিবা না। আর বুঝার জিনিসটা হচ্ছে, এখন দেখো, যেহেতু তার কি ডেল টা নেগেটিভ, মানে তার কি তার বিক্রয়টা বৃদ্ধি পাচ্ছে, বিক্রয় বৃদ্ধি মানে তার তো কি তোমার ওই যে সরি এই দাব্যতা তো কমতেছে। তো এটা ওখানে গিয়ে ভালো মতো বুঝবা। তো এটা মনে রাখো যে তাপপদী বিক্রিয়ায় আমি যদি তাপমাত্রা বাড়াই, তাহলে আমার দ্রাব্যতা কমবে। আর তাপ হারি বিক্রিয়ায় আমি যদি তাপমাত্রা বাড়াই, তাহলে আমার দাব্যতা বৃদ্ধি পাবে। উল্টাটা আর কি, তাপ হারি বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে দাব্যতা বৃদ্ধি পাবে, আর তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে দাব্যতা হ্রাস পাবে। তো এখানে তোমার উদাহরণ দিয়ে দিছে, এ মনে রাখতে হবে। তুমি এমসিকিউ তে আসবে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের তাপমাত্রা বাড়াইলে এর কি দাব্যতা বাড়বে কিনা। তারপরে বলতে পারে যে সোডিয়াম সালফেট এর তাপমাত্রা বাড়াইলে এর দাব্যতা বাড়বে কিনা। তোমাকে এই উদাহরণগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? নর্মালি মনে রাখবা, যখনই নাইট্রেট এবং ক্লোরাইড লবণ বলবে সেগুলো আমার কি তাপ হারি, আর যখন সালফেট এবং হাইড্রোক্সাইড বলবে তখন সেটা হয় আমার কি তাপ উৎপাদী। ব্যতিক্রম হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট আমার কি তাপ উৎপাদী। আশা করি এগুলা তো যেগুলো দেখা দিচ্ছে এগুলো পড়বা। তাহলে একবার বলে দিই, তাপ উৎপাদী বিক্রিয়ায় আমি যদি যত তাপ দিই আমার তাপমাত্রা কি হবে, sorry, তাপ উৎপাদী বিক্রিয়া যত তাপ দিই আমার দ্রাব্যতাটা হ্রাস পাবে। আর তাপ হারি বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতাটা বৃদ্ধি পাবে। গ্লোবাল লবণের সংকেত খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ তে আসতে পারে। সোডিয়াম সালফেট 10 পানি। ঠিক আছে, দেখো আরেকটু দিয়ে দিই। এই যে নর্মাল গুলো ম্যাথ এগুলা, ঠিক আছে, তো একটা যদি করাই, এই যে এখানে গ্লোবাল লবণের একটা কথা, গ্লোবাল লবণের সংখ্যাটা মনে হচ্ছে প্লাস হচ্ছে, তোমার কি বলছে গ্লোবাল লবণটা কি জানো, এটা এমন একটা লবণ, তুমি যদি তাপমাত্রা বাড়াতে থাকো, তাপমাত্রা বাড়াতে বাড়তে কি তোমার তাপমাত্রা বাড়াতে বাড়াতে দেখবা তার কি তাপমাত্রা বাড়তেছে। এখন এই যে 32.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন তুমি যাবা, তারপর তুমি যত তাপমাত্রা বাড়ানো না কেন, তখন দেখবা তাকে দাব বাড়তেছে। ঠিক আছে, এটা এই জন্য আর কি এটা একটু স্মরণীয় বা তোমার কি মনে রাখতে হয় আর কি। কি বললাম, এই যখন যাতে যাতে কি 32-এ যাবে, 32.4-এ যখন যাবে তখন তার কি দাব্যতা সর্বোচ্চ হবে। পরে যখন সে কি আরো তুমি যখন কি তাপমাত্রা বাড়াবা, তখন দেখবা তাকে দাব্যতা কমতেছে। ঠিক আছে, বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড 200 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করে এত গ্রাম পাওয়া গেল। দাব্যতা কত? ওই যে যেটা বললাম, তুমি কি না কতটুকু পাইছো, 52.95, কতটুকুর মধ্যে 200 মিলিলিটারের মধ্যে 200 দিয়ে ভাগ করো,
তাহলে লিটার করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, তাকে 0.2 লিটার। তো যেটা আসবে তোমার কি, সেটা তুমি কি মোল পার লিটারে রাখতে পারো। তুমি এটাকে আবার কি করো, মোল কিভাবে করতে হয় জানো? আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে না। মোল 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 মানে কি আমার, মোল হচ্ছে মানে এন, মোল সংখ্যা হচ্ছে আমার কি W/M, তাই না? ডাব্লু হচ্ছে আমার কি পরিমাণ, আমি কতটুকু নিচ্ছি, আমি এতটুকু নিয়ে কাজ করতেছি। আর বড় হাতের এম হচ্ছে আমার কি আণবিক ভর। এই আণবিক ভর বলতে আমার কি, সোডিয়াম ক্লোরাইড আণবিক ভর কত, সোডিয়ামের কত 23, ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে আমার 58.5। বুঝে গেছে? নর্মালি তো এই পর্যন্ত দিলাম আমি, ঠিক আছে। নেক্সট দিন আমি ম্যাথ শুরু করবো একবারে, দ্রাব্যতা রেটের যে ম্যাথ গুলো আছে এখানে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাথ আছে, নেক্সট দিন এগুলো করাবো। তো তোমরা করো, ঠিক আছে।